আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্ট্রোডাক্টরি অফ স্ট্যাটিস্টিক্স। আজকের টপিকস হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। অ্যাকচুয়ালি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিউরের ফার্স্ট স্টেপ। আমরা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থিওরি ক্লাস, এটা 1 নম্বর লেকচার এবং সিরিয়ালি লেকচার নাম্বার হচ্ছে 4। এটা মাথায় রাখবো আমরা। তো এইখানে এই টপিক্স এর যে বিষয় আসে, যেগুলা চলে আসতেছে ম্যাক্সিমাম, হোয়াট ইজ সেন্ট্রাল টেন্ডেন্সি, measures of central tendency, different kinds of measures of central tendency, advantage and disadvantage of different kinds of measures of central tendency, uses a character of a standard measure of central tendency, graphical presentation of mood and graphical presentation of median. এটা গ্রাফিক্যালি আমরা কিভাবে বের করি, মোটামুটি এই কিছু থিওরিটিক্যাল আইটেম দিয়ে মেইনলি আমার তো আমরা যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে হোয়াট ইজ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এবং মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মূল বিষয়টা যদি আমরা জানা হয়ে যায়, তবে এগুলো ইউজেস, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এগুলো খুব ইজি হয়ে যাবে। যাই হোক, আমরা মূল মূল স্লাইডে চলে যাচ্ছি। এটা হচ্ছে স্টার্টিং। আমরা নিজের মতো করে নোটটা লেখা নিব, এটা অনেকবার বলা হয়েছে, তারপরেও বারবার বলা হচ্ছে এই জিনিসটা, যাতে এটা একটু গুরুত্ব দেই। অ্যাটলিস্ট একবার লেখা হইলে অনেক ইজি হয়ে যায় বিষয়টা। আমরা লেখাটা একটু বড় করে নিলাম, একটু দেখি যে অ্যাকচুয়ালি কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, বা সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সি, প্রবণতা হচ্ছে টেন্ডেন্সি, কেন্দ্রীয় হচ্ছে সেন্ট্রাল, এটা কাকে বলে। এবং ফার্স্ট কোশ্চেনটা তাই ছিল যে সেন্ট্রাল টেন্ডেন্সি কি। আচ্ছা, আমরা স্লাইড থেকে চলে যাচ্ছি যে সেন্ট্রাল টেন্ডেন্সিটা আসলে কি। তো আমরা এটা একটু ক্লিয়ার করে নেই, দেখি একটু যে কোনো চলকের উপর সংগ্রহিত তথ্যাবলীকে মানের ক্রমানুসারে সাজালে দেখা যায় যে কোনো একটি নির্দিষ্ট মানের চারিদিকে তথ্যগুলির অধিকাংশ মান পুঞ্জীভূত থাকে। অর্থাৎ গণসংখ্যা নিবেশনের মাধ্যমে উপস্থাপন করলে দেখা যায় যে কেন্দ্রীয় কোনো শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি হয়, ঊর্ধ্ব এবং নিম্ন শ্রেণীগুলির গণসংখ্যা ক্রমান্বয়ে কমতে থাকে। অর্থাৎ গণসংখ্যা নিবেশনের কেন্দ্রের দিকে গণসংখ্যার ঘনত্ব বেশি এবং প্রান্তের দিকে খুব কম থাকে। এখন এটা সলিউশন অথবা এটার একটা স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট দ্বারা করেছি আমরা, যে সংগৃহীত তথ্যাবলীর কেন্দ্রীয় মানের দিকে এই যে ঝোঁক বা প্রবণতা কি আমরা কেন্দ্রীয় প্রবণতা বলে। অর্থাৎ আচ্ছা, তথ্য সারিকে সংক্ষেপে উপস্থাপন করতে কেন্দ্রীয় মান ব্যবহার করা হয়। অন্য কথায়, কেন্দ্রীয় মান দ্বারা কোনো তথ্য সারিকে উপস্থাপন করার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। তো মূলত আমরা কেন্দ্রীয় প্রবণতাটাকে এক সেট তথ্যের এই যে প্রবণতা, এই যে অর্থাৎ তথ্য সারির সংক্ষেপ উপস্থাপন করতে কেন্দ্রীয় মান ব্যবহার করা হয়। সংক্ষেপ বলতে আমরা যদি এক সেট তথ্যের একটা সামারি বা এটারে আমরা খুব শর্টলি এক্সপ্লেইন করতে চাই, সেক্ষেত্রে আমরা কেন্দ্রীয় মানটা আমরা মানে বাইসা নিই। এবং কেন্দ্রীয় মানটা কেন বাইসা নিই, বেছে নেওয়ার পিছনে কারণ হচ্ছে যে তথ্যগুলোকে অ্যানালাইসিস করলে দেখা যায় যে এইগুলা কেন্দ্রীয় মানের দিকেই হয় কিছু ছোট থাকবে, হয় কিছু বড় থাকবে। এই কেন্দ্রীয় মানটাকে কেন্দ্র করেই বাকিগুলোর অবস্থান। তো এই যে এই ফিনিশিং যেটা দিলাম, যে তথ্য সারির সংক্ষেপে উপস্থাপন করতে কেন্দ্রীয় মান ব্যবহার করা হয়, এইটা হচ্ছে সংক্ষেপ। কেন্দ্রীয় মানে মানটা কেন গুরুত্বপূর্ণ। আর অন্য কথায়, কেন্দ্রীয় মান দ্বারা কোনো তথ্য সারিকে উপস্থাপন করার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। আমাদের ভিতরে এই জিনিসটা খুব কমন, যে কেন্দ্রীয় মান ইউজ করার একটা প্রবণতা, এটা কি বলা হয়, কেন্দ্রীয় প্রবণতা। তাহলে আমরা গেলাম যে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে। আমরা অ্যাকচুয়ালি এই কেন্দ্রীয় মানটার অবস্থানটা কি প্রথমে এক্সপ্লেন করলাম। তারপরে এই কেন্দ্রীয় মানটা যে এই এই কেন্দ্রীয় মান ব্যবহার করার যে প্রবণতা, আমরা এই কারণে এই ওটাকেই কেন্দ্রীয় প্রবণতা বলে। এবং কেন্দ্রীয় মান ব্যবহার করার প্রবণতাটা কেন, সেটা শুরুতে আমরা অনেক ভাবে এটা এক্সপ্লেন করা হয়েছে, যে গণসংখ্যা গুলার এই মাঝখানের অথবা কেন্দ্রের গণসংখ্যা গুলা বেশি হয়, আস্তে আস্তে এই মানে ছোট দিকেও কমতে থাকে, বড় দিকেও কমতে থাকে। এটা হলো ন্যাচারাল ক্যারেক্টার। সবসময় যে সেম ক্যারেক্টার হবে সেটা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ক্যারেক্টারটা মানে থাকে। এবং আমরা এই জন্য কেন্দ্রীয় মানটাকে প্রতিনিধি হিসাবে উপস্থাপন করতে চেষ্টা করি। এবং এই যে প্রবণতা, এটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। যে লাস্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে কেন্দ্রীয় মান দ্বারা কোনো তথ্য সারিকে উপস্থাপন করার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে এলাম, যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে। কেন্দ্রীয় প্রবণতা তো বুঝলাম, এটা মাপবো কিভাবে। কোন চলকের উপর সংগৃহীত তথ্যগুলোকে মানের ক্রমানুসারে সাজালে দেখা যায় যে কোন একটি নির্দিষ্ট মানের চতুর্দিকে একই জিনিসটা তথ্য সারের অধিকাংশ মান পুঞ্জীভূত থাকে। আবার গণসংখ্যা নিবেশনের মাধ্যমে উপস্থাপন করলে দেখা যায় যে কেন্দ্রীয় কোন শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি হয়। আগের কথা, ঊর্ধ্ব এবং নিম্ন শ্রেণীর গুলির গণসংখ্যা ক্রমান্বয়ে
কমতে থাকে, অর্থাৎ গণসংখ্যা নিবেশনের কেন্দ্রের দিকে গণসংখ্যা ঘনত্ব বেশি এবং প্রান্তের দিকে কম থাকে, যেটা আগে এক্সপ্লেন করা হয়েছে। সংগৃহীত তথ্যাবলীর কেন্দ্রীয় মানের দিকে ঝোঁক বা প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। এটা হচ্ছে একটা জিনিস। আহ মানে ওই যে ওইখানে যে ওই এই কেন্দ্রীয় মানের দিকে যে ঝোঁক, মানে তথ্যর ক্যারেক্টারের ঝোঁক, এটা একটা কেন্দ্রীয় প্রবণতা। আর তথ্য সারিকে সংক্ষেপে উপস্থাপন করতে কেন্দ্রীয় মান ব্যবহার করা হয়, সেটা এখানে কিন্তু এই জিনিসটা কিন্তু এখানেও ছিল। সংগ্রহীত তথ্য সারিকে কেন্দ্রীয় মানের দিকে, এই যে কেন্দ্রীয় মানের দিকে, যে কেন্দ্রীয় মানের দিকের গণসংখ্যা গুলা বেশি অথবা ওদিকের মানগুলা বেশি থাকে, এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। এবং এটা আরেকটা পোর্শন আমরা যেটা আরেকটা সাইডে বলতে পারি যে মানে একটা সামারি এক্সপ্লেইন করতে অথবা টোটাল সেটকে উপস্থাপন করতে আমরা কেন্দ্রীয় মানটাই ব্যবহার করি, এটাও কেন্দ্রীয় প্রবণতা। তো দুইটা স্টাইলে আমরা এই কেন্দ্রীয় প্রবণতাটাকে এক্সপ্লেইন করবো। সেম জিনিসটা এখানেও এক্সপ্লেইন করা হয়েছে যে এই কেন্দ্রীয় প্রবণতা বলে তথ্য সারিকে সংক্ষেপে উপস্থাপন করতে কেন্দ্রীয় মান ব্যবহার করতে। অন্য কথায় কেন্দ্রীয় মান দ্বারা কোনো তথ্য সারিকে উপস্থাপন করার প্রবণতা কেন্দ্রীয় প্রবণতা বলে। আগের যে টপিকটা ছিল সেম জিনিসটা আমরা এখানে আবার লিখছি। তারপরে যে জিনিসটা আসবে সেটা আমাদের কিন্তু এখানে হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। এখন কেন্দ্রীয় প্রবণতা কোন গণসংখ্যা নিবেশনের একটি প্রধান বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য পরিমাপ কয়েকটি সূত্রের মাধ্যমে নির্ণয় করা যায়। এটা একটা খুব মানে প্রধান বৈশিষ্ট্য, কিছু বৈশিষ্ট্যের প্রধান বৈশিষ্ট্য। তাহলে এটা পরিমাপ করার জন্য কয়েকটি সূত্রের মাধ্যমে এটা নেওয়া যেতে পারে, নির্ণয় করা যায়। যে সূত্রগুলির সাহায্যে কোনো গণসংখ্যা নিবেশনের কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা হয় তাকে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বা সংক্ষেপে গড় বলে। তো আমরা এগুলো দেখবো যে জিনিসটা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টা। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ প্রধানত 5টি: গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা এবং প্রচুরক। ইংলিশেও জিনিসটা মানে মাথায় রাখবে: অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হার্মোনিক মিন, মিডিয়ান এন্ড মুড। তো এই গেল কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডটা হচ্ছে এই হ্যাঁ পরবর্তী স্লাইডটাই ছিল যে কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপগুলির বর্ণনা করে। তো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ আমরা 5টা জানি: গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ এবং মধ্যমা, প্রচুরক। নিম্নে পরিমাপগুলির বর্ণনা দেওয়া হইলো। আমরা প্রথমেই যাচ্ছি হচ্ছে গাণিতিক গড়। এখন এই গাণিতিক গড়ের অনেকগুলা ফর্মুলা আমাদের এখানে লেখা আছে, তারপরে হয়তো আরো কিছু ফর্মুলা চলে আসবে। তা আমরা এই গাণিতিক গড়ের ওইখানে যা আছে এই পেজেই যা আছে সবকিছু, তারপরে জ্যামিতিক গড় আছে। আমরা এই পেজটা আমরা একটু 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 শর্ট করে আমরা এই পেজটা পুরোপুরি রাখতে চেষ্টা করি। যে গাণিতিক গড়টাকে যখন এক্সপ্লেইন করব আমরা প্রত্যেকটা স্টেপ দেখবো যে অ্যাকচুয়ালি এটা কোন স্টেপে যাচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে এই 5টা প্রথমটা, এই যে নিম্নে পরিমাপগুলির বর্ণনা দেওয়া হইলো। গাণিতিক গড়ের বর্ণনা আমরা 3টা স্টাইলে এই জিনিসটা লিখছি এটা। তো এখন এই 3টা স্টাইল কেন বা একটা জিনিসের এতগুলা সূত্রের মাধ্যমে কেন ব্যাখ্যা দিতে হচ্ছে, আমরা এইটা একটু খুব ঠান্ডা মাথায় বিচার করব এবং প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে দেখাবো যে একই রকম। আচ্ছা, যাই হোক, আর গাণিতিক গড়ের কি কোনো তথ্য সারির সকল মানের সমষ্টিকে তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে উক্ত তথ্য সারির গাণিতিক গড় বলে। গাণিতিক গড়কে আহ যোজিত গড় বা শুধুমাত্র গড় বলে এবং এক্স বার দ্বারা প্রকাশ করে। তো এই যে এগুলা হচ্ছে, এগুলা ফিক্সড, এগুলা কিছু অল্টারনেটিভ নেম অথবা প্রেজেন্টেশন, বিভিন্ন লোগো ব্যবহার করা হয় সেটা। তো মূল কথা হচ্ছে তথ্য সারির সকল মানের সমষ্টিকে তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে, আমরা এটা সূত্রগুলা দেখলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে যে তথ্যের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন সূত্রের সাহায্যে সরাসরি এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করা যায়। এগুলা নিম্নরূপ: যেমন অশ্রেণীকৃত তথ্য সারির গাণিতিক গড়। অশ্রেণীকৃত বলতে আমরা যে রুট লেভেলের তথ্যগুলো থাকে, আমরা কোনো ক্লাসিফিকেশন করি নাই। তো মনে করি x1, x2, xn কোন চলক x এর n সংখ্যক মান, প্রত্যেকটা মান আলাদা মাথায় রাখবো। উহাদের গাণিতিক গড় আমরা বলছি যে গাণিতিক গড়কে আমরা সংক্ষেপে x বার দ্বারা প্রকাশ করি। তাহলে x বার সমস্ত তথ্যগুলো যোগ করব, x1 প্লাস x2 প্লাস আপ টু প্লাস xn ডিভাইড বাই n। যেহেতু n সংখ্যক, এটাকে n দিয়ে ভাগ করব। আমরা যদি এটা সামেশনের ভাষায় লিখি যে সামেশন অফ xi বাই n i ইজ ইকুয়াল টু 1 টু স্মল n, এটা হচ্ছে গাণিতিক গড়ের সূত্র। এখন এটা হচ্ছে অশ্রেণীকৃত। যদি শ্রেণীকৃত থাকে, আচ্ছা, বিচ্ছিন্ন শ্রেণীকৃত বলতে আমরা বুঝাচ্ছি যেমন 5 আছে 9 বার, 10 আছে 13 বার, 15 আছে 7 বার, এরকম, মানে কোনো ক্লাস ইন্টারভেল না, প্রত্যেকটা ভ্যালু কয়বার করে আছে এরকম যদি থাকে শ্রেণীকৃত তথ্য সারির গাণিতিক গড় বিচ্ছিন্ন
গণসংখ্যা মনে করি x1 x2 xn কোন চলক x এর n সংখ্যক মান যাদের গণসংখ্যা যথাক্রমে f1 f2 f3 up to fn। বুঝতে হবে বিষয়টা, x1 একটা ডিসক্রিট ভ্যালু, একটা বিচ্ছিন্ন ভ্যালু, এটা আসছে f1 বার, x2 আরেকটা বিচ্ছিন্ন ভ্যালু, এটা আসছে f2 বার, অনুরূপভাবে xn আরেকটা বিচ্ছিন্ন ভ্যালু, এটা আসছে fn বার। তাহলে এখন এখানে টোটাল কতগুলো আইটেম, এখানে f1, এটা f2 f3, এখানে সামেশন অফ fi ইকুয়াল টু আমরা ক্যাপিটাল n দ্বারা লিখলাম এবং উহাদের গাণিতিক গড় আমরা একবার দ্বারাই প্রকাশ করব। তো একবার ইজ ইকুয়াল টু নিচে সমস্ত ফ্রিকোয়েন্সি গুলো যোগ করব আর উপরে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির সাথে x1, যেমন x1 ইনটু f1, x2 ইনটু f2 আপ টু xn ইনটু fn, সমস্ত কিছু মানটা যোগ করব নিচে f1 f2 আপ টু fn। তাহলে এখানে সামেশনের ভাষায় লিখে সামেশন অফ fi ইনটু xi বাই নিচে হচ্ছে n ক্যাপিটাল, আমরা বলছিলাম যে এটাকে ক্যাপিটাল n দ্বারা প্রকাশ করব, সমস্ত ফ্রিকোয়েন্সি গুলো একসাথে করলো। তো আমরা এখানে যে এইটা আর এই প্রথমটা আর দ্বিতীয়টার ভিতরে পার্থক্য হচ্ছে এখানে প্রত্যেকটা ভ্যালু আসছে একবার, এই জন্য x1 ইন্টু 1, x2 ইন্টু 1, x3 ইন্টু 1 আপ টু xn ইন্টু 1, প্রত্যেকটা একবার 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 করে লিখছি, এই জন্য আমরা এক লিখি নাই। কিন্তু এখানে x1 টা আসছে f1 বার, একবার না একাধিকবার, এটা f2 টা আসছে একাধিকবার, এটা আছে 3 বার, এটা 6 বার, এটা 9 বার। তো আমরা টোটালটা কিভাবে করব, আমরা যদি x1 টা যদি 3 বার আসে আমরা লিখতে পারি x1 প্লাস x1 প্লাস x1, না লিখা 3 ইন্টু x1 লিখতে পারি, যে জিনিসটা এখানে করা হয়েছে ফ্রিকোয়েন্সি। এই x2 টা যদি 5 বার আসে তাহলে আমরা x2 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 5 বার না লিখা আমরা লিখতে পারি 5 ইন্টু x2, সেই কাজটা এখানে করা হয়েছে। তাহলে টোটাল আইটেম গুলো, এই যে যতগুলো ফ্রিকোয়েন্সি আছে সমস্ত ফ্রিকোয়েন্সি গুলো আসছে, আমি কিন্তু এখানে এই x1 টা 3 বার, এই x2 টা 5 বার, এখানে 8 বার লিখে ফেলছি। তো আমার নিচে ওইখানে 8 দিয়ে ভাগ করতে হবে, এই ফ্রিকোয়েন্সি গুলোর যোগ করেই আমার টোটাল n কতগুলো হয় সেটা হয়ে যাবে। উপরে মোট কথা আমার উপরে হবে টোটালটা, টোটাল ভ্যালু, আর নিচে হচ্ছে নাম্বার অফ ভ্যালু। তো এটা আমরা যদি বিচ্ছিন্ন হয় তাহলে একরকম, যদি আরে ফ্রিকোয়েন্সি সহ থাকে তাহলে একরকম, এটা একবার ফ্রিকোয়েন্সি, এটা একাধিকবার ফ্রিকোয়েন্সি, সূত্র একই জিনিস। এখানে এফআই আছে, এফআই নাই, এখানে এফআই আছে, এখানে এফ যদি আমরা দিতাম এটা প্রত্যেকটা এক করে আসতো, এই জন্য আমরা লিখি নাই। আর এখানে এন হচ্ছে সমস্ত অ্যাপ গুলার যোগফল, আর এখানে সমস্ত অ্যাপ গুলার যোগফল, আমরা ক্যাপিটাল এন ইউজ করছি। ওকে, তারপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অশ্রেণীকৃত। এটা বুঝলাম যে এটা হচ্ছে বিচ্ছিন্ন বা প্রত্যেকটা মান যদি আলাদা আলাদা হয়। অবিচ্ছিন্ন শ্রেণীভিত্তিক তথ্য সারির কারণে অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন বলতে আমরা বুঝাচ্ছি যদি এই যেমন এখানে বলি, এটা দেখি, এটা যে x1 x2 xn কোন অবিচ্ছিন্ন চলক x এর n সংখ্যক শ্রেণীর মধ্যবিন্দু। মধ্যবিন্দু কেন আমাদের করতে হচ্ছে, আমরা এর আগে আগের লেকচার গুলো যদি দেখা থাকি তখন দেখবো যে যদি ক্লাস ইন্টারভ্যাল থাকে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, তো আমরা কিন্তু সেই ক্ষেত্রে একটা পার্টিকুলার ভ্যালু ব্যবহার করছি, মানে মিড ভ্যালুটা 15, 10 থেকে 20-এর মাঝখানে 15, 20 থেকে 30-এর মাঝখানে 25, এই মানগুলো আমরা ব্যবহার করি, শ্রেণী মধ্যবিন্দু ব্যবহার করা হয়, মানে ব্যবহার করা হয়েছে। এইখানে আমরা মনে করি x1 x2 xn কোনো অবিচ্ছিন্ন চলক x এর n সংখ্যক শ্রেণীর মধ্যবিন্দু। এটা কোনো পার্টিকুলার ভ্যালু না, একটা শ্রেণী থেকে শ্রেণীর মধ্যবিন্দু, বাকিগুলা আগের মতোই আছে। শ্রেণীগুলির গণসংখ্যা যথাক্রমে f1 f2 up to fn হইলে তাহলে সামেশন f ইকুয়াল ক্যাপিটাল n হবে, এবং ওদের গাণিতিক গড় x বার হলে x বার ইজ ইকুয়াল টু f1 x1 f2 x2 up to fn xn বাই f1 প্লাস f2 প্লাস fn, এই সামেশন অফ f x। আর আমরা মূলত মনে হচ্ছে যে এই যে ঘতে যে সূত্রটা এবং গতে যে সূত্রটা আলটিমেটলি সেম, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে যে এই যে এই xi টা এনে xi এক্স্যাক্টলি xi ছিল, আমি এখানে xi এক্স্যাক্টলি কোনো কিছু ছিল না, এটা ক্লাস ইন্টারভ্যাল ছিল। যেহেতু অবিচ্ছিন্ন শ্রেণীবদ্ধ তথ্য সারি, সেই ক্ষেত্রে আমরা ওই যে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এই যে এটার মিড ভ্যালুটা আমরা এখানে x হিসাবে বাইছে নিছি, এই হচ্ছে ডিফারেন্স। যাই হোক, আমরা পরের পরের স্লাইডে চলে গেলাম। পরের স্লাইডের বিষয়টা হচ্ছে জ্যামিতিক গড়। জ্যামিতিক গড়ের মূল জিনিসটা আগে দেখি, যে কোনো তথ্য সারির যতগুলা মান, আচ্ছা আর একটু 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 বড় করি আমাদের এটা বোঝার জন্য, একটু ক্লিয়ারলি বুঝে নিই ব্যাপারটা। জ্যামিতিক গড় কোনো তথ্য সারির যতগুলা মান আছে, তথ্য সারিতে যতগুলা মান আছে তাদের সকল মানের গুণফলের তততম মূলকে, মনে থাকে যাতে তততম মূলকে উক্ত তথ্য সারির জ্যামিতিক গড় বলে। মানে আমরা আগে তথ্যগুলোকে আমরা গুণ করব, তারপরে ওটার তততম মূল বের করবো। তথ্য সারির কোন সংখ্যা শূন্য বা ঋণাত্মক হলে ওয়ার জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ এবং সুবিধা অসুবিধার ক্ষেত্রে খুব ব্যবহার হবে এই জিনিসটা। জ্যামিতিক গড়কে গণিতিক গড় বলা হয় এবং জিএম দ্বারা প্রকাশ করা হয়, এবং সংক্ষেপে শুধু জি দ্বারাও প্রকাশ করা হয়। তাহলে অশ্রেণীকৃত তথ্য সারির জ্যামিতিক গড় কি হবে, যদি x1 একটু xn কোনো চলক x এর n সংখ্যক অশূন্য ধনাত্মক মান, কন্ডিশন হচ্ছে এখানে জিরো এবং ঋণাত্মক হইলে ওখানে জ্যামিতিক গড় নির্ণয় করা যাবে না, আমরা এই পয়েন্টটা মাথায় রাখবো। তো যদি x1 x2 xn n সংখ্যক অশূন্য ধনাত্মক মান হয় তাহলে সমস্ত তথ্যগুলাকে গুণ করব, গুণ করার পরে ওই যে তততম বলছিলাম যে মূল, তাহলে 1/n,
x1 x2 xn আপ টু 1 ভাগ n। এটা যদি আমরা লগ ইউজ করি, লগ ইউজ করলে এন্টি লগ সামেশন অফ লগ অফ x বাই n, এটা সূত্রে চলে আসে। আপনার লগের ইউজ করলে সেই ক্ষেত্রে করবো। আচ্ছা, এখন এটা যদি বিচ্ছিন্ন শ্রেণীবদ্ধ তথ্য সারির জ্যামিতিক গড় হয়, মনে করি x1 x2 xn কোনো বিচ্ছিন্ন চলকে x র্যাঙ্কের মান, তাদের গণসংখ্যা যথাক্রমে প্রত্যেকটা মান যদি একাধিকবার থাকে, এটা একবার ছিল বলে আমরা এটা ইউজ করছি। যদি এই x1 টা f1 বার, x2 টা f2 বার এরকম থাকে, তাহলে সামেশন অফ f ইকুয়াল টু n হয়। আমরা আগেই জানি উহাদের জ্যামিতিক গড় জি যদি হয়, তাহলে f1 টু দি পাওয়ার f1, যদি গুণ যেহেতু করি, যদি x1 টা যদি 5 বার হয়, তাহলে x1 ইন্টু x1 ইন্টু x1 ইন্টু x1 ইন্টু x1 5 বার লিখবো, তাহলে x1 টু দি পাওয়ার 5 হবে। এটা টু দি পাওয়ার যাচ্ছে ফ্রিকোয়েন্সিটা, x2 টু দি পাওয়ার f2 আপ টু xn টু দি পাওয়ার fn, এবং এই রুট দিয়ে পাওয়ার হবে 1 ভাগ n, ওই যে তততম মূল। এইভাবে অনুরূপভাবে আমরা এন্টি লগের সিস্টেম করে আমরা এই জিনিসটা এইভাবে করতে পারি। প্রথমে লগ ইউজ করবো, তারপরে এন্টি লগ ইউজ করে। আচ্ছা, এখন কথা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীবদ্ধ তথ্য সারিতে জ্যামিতিক গড় একই জিনিস। অবিচ্ছিন্ন x এর n সংখ্যক শ্রেণীর মধ্যবিন্দু তথ্যগুলির গণসংখ্যা f1 up to fn হইলে একই জিনিস, একই মাত্রা চলে আসতেছে। এখানে x গুলো হচ্ছে অরিজিনাল ভ্যালু, এখানে x গুলো হচ্ছে মধ্যবিন্দু, সেটা আমরা বানায় নিচ্ছি, একই রকম জিনিস চলে আসছে। এই গেল জ্যামিতিক গড়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস চলে আসছে জ্যামিতিক গড়ের সাথে, সে গুরুত্ব প্রদত্ত বা ভার আরোপিত জ্যামিতিক গড়। আমরা একটু দেখে নিই যে x1 x2 xn কোনো চলক x এর n সংখ্যক মানের গুরুত্ব বা ভার যথাক্রমে w1 w2 wn হয়, এবং গুরুত্ব বা ভার আরোপিত জ্যামিতিক গড় জি w হয়। এটার যদি আইডেন্টিটিটা জি অফ w হয়, তাহলে n ইজ ইকুয়াল টু সামেশন অফ ডাব্লিউ আর ওয়েটেড। একই রকম, এটার সাথে খুব একটা যে ডিফারেন্স সেটা না, সেটা হচ্ছে আমরা গুরুত্ব ফ্রিকোয়েন্সি লিখতেছি না, এখানে গুরুত্ব লিখতেছি। এটা যখন বিভিন্ন প্রুফে যাব তখন দেখবো একই জায়গায় আমরা জাস্ট এফ এর জায়গায় আমরা ডাব্লিউ ব্যবহার করতেছি, f2 এর জায়গায় w2, fn এর জায়গায় wn। আর আচ্ছা, এইখানে ছোট্ট একটা একটা মিস্টেক হয়ে গেছে কিন্তু এখানে, এই এই যে এইখানে যে 1 ভাগ n কথাটা, এই কথাটা কিন্তু এখানে 1 ভাগ n এখানে পাওয়ারে আসবে, এই জিনিসটা আমরা একটু চেক করে নিব। 1 ভাগ n ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে, কারণ এটা আচ্ছা, এটা মানে লেখার মিস্টেক, এটা আমরা চেক করে নিব। তো যাই হোক, এখানে ওই এন্টি লগ ওইভাবে আসলে, এই যে এন্টি লগ আসলে কিন্তু এই যে এই এনটা আসতেছে এই এন এর কারণে। তো এখানে যে এই এনটা লিখতেছে কোথেকে আসবে, এই পাওয়ারটা এখানে গেলে তারপরে এখানে এই এনটা চলে আসবে লগ নিলে। আচ্ছা, যাই হোক, এটা আমরা একটু চেক করে দেখবো। আমরা পরবর্তীতে যাচ্ছি, পরবর্তী স্লাইড। তরঙ্গ গড়ের মূল বিষয়টা হচ্ছে কোন তথ্য সারির মানগুলির এই উল্টা মানের গাণিতিক গড়ের উল্টা মান। আমরা এই সিস্টেমটা একটু মাথায় রাখবো, মানগুলিকে উল্টা মান করব প্রথমে, তারপরে গাণিতিক গড় করব, তারপরে ওইটাকে আবার উল্টায় নিব। উল্টা মানে উপরেরটা নিচে, নিচেরটা উপরে, তরঙ্গ গড় বলে। শূন্যের উল্টা মান অসীম বলে। কোন তথ্য সারিকে এক বা একাধিক মান শূন্য থাকিলে ওই রাশির তরঙ্গ গড় নির্ণয় করা যায় না। তরঙ্গ গড়কে উল্টন গড় বলা হয়, এবং এইচ এম দ্বারা প্রকাশ করা হয়, সংক্ষেপে শুধুমাত্র এইচ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অশ্রেণীকৃত তথ্য সারির তরঙ্গ গড়, মনে করি x1 x2 xn x এর n সংখ্যক মান, তাহলে তাদের যদি h হয় তরঙ্গ গড়, আমরা কিভাবে বের করবো? এই যে দেখেন, তথ্য রাশির উল্টা মান করছি আমরা, 1 ভাগ x1 1 ভাগ x2 উল্টায় নিছি, উল্টায় নিয়ে যোগ করে n দিয়ে ভাগ দিছি, এটা হচ্ছে গাণিতিক গড়। সেইটার এবার উল্টাইছি, যেটা 1 ভাগ সামথিং লিখছি, তারপরে বীজগণিতিক প্রসিডিউর যেটা n টা উপরে উপরে চলে যাবে, এটা সামেশন করলে n ভাগ 1 ভাগ x এটা হয়। এটা হইলো অশ্রেণীকৃত। এখন বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে বিচ্ছিন্ন শ্রেণীগত তথ্য সারির তরঙ্গ x1 x2 x এর গণসংখ্যা যদি n হয়, তাহলে সামেশন fi n ওদের তরঙ্গ করে h হইলে একইভাবে আমরা এই জিনিসটা লিখতেছি যে 1 ভাগ, এখানে ছিল 1 ভাগ x1, যে 1 ভাগ x1 কারণ এটা একবার ছিল, এখানে ছিল f1 বার, তাহলে হবে f1 বাই x1, f2 বাই x2 আপ টু fn বাই xn। বাকি প্রসেসিং গুলো আগের মতো, এখানে n ছিল, আমি এখানে f1 f2 fn করবো। তো এখানে উল্টে নিলে এই জিনিসটা টোটালি উপরে চলে আসে, এটা হচ্ছে n, নিচে হচ্ছে সামেশন অফ fi। বিচ্ছিন্ন আর অশ্রেণীকৃত তথ্য সারির ক্ষেত্রে এটা সেম জিনিস আসবে, শুধু অবিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলবো যে এই যে x এর মানগুলো হচ্ছে x চলকের x এর মধ্যবিন্দু এখানে যেমন অরিজিনাল ভ্যালুটা ছিল, এখানে মধ্যবিন্দুটা বাইছে নিছি। একই রকম ভাবে আমরা এই জিনিসটা করতে পারবো। তারপরে আসছে গুরুত্ব প্রদত্ত ভার আরোপিত, ওই যে w যেটা থাকবে একই জিনিস, আর w বাই x1 w1 বাই x1 w2 বাই x2 up to w1 বাই x এর নিচে w1 w2 একইভাবে জিনিসটা উল্টায় উপরে চলে যাবে, এবং এখানে আমরা সামেশন দিয়ে জিনিসটা লিখবো।
এই হচ্ছে তরঙ্গ গড়। আচ্ছা, তারপর হচ্ছে মধ্যমা। মধ্যমা বলতে বুঝি কোনো তথ্য সারির মানগুলিকে মানের ক্রমানুসারে সাজালে যে সংখ্যাটি ঠিক মাঝখানে থাকে, অর্থাৎ যে সংখ্যাটি তথ্য সারিকে সমান দুই অংশে বিভক্ত করে তাকে ওই তথ্য সারির মধ্যমা বলে। তো তথ্য সারির অর্ধেক সংখ্যক মান মধ্যমার চেয়ে ছোট এবং অর্ধেক সংখ্যক মান মধ্যমার চেয়ে বড় হয়। মধ্যমাকে সাধারণত এম ই দ্বারা এবং সংক্ষেপে শুধু এম দ্বারা প্রকাশ করা হয়। আমরা বেসিক আইডিয়াটা রাখলাম মধ্যমার। এখন অশ্রেণীকৃত তথ্য সারির মধ্যমা, এখানে কিছু একটু প্রবলেম আছে। সেটা হচ্ছে যদি জোর বেজোরের একটা বিষয় আছে, যে মনে করি কোনো তথ্য সারি এন সংখ্যক মান আছে, তাদেরকে মানের ক্রমানুসারে সাজানোর পরে এন এর মান জোর বা বেজোরের জন্য মধ্যমা এম হইলে এম হবে এই n1+1/2 তম অবস্থানে অবস্থিত মধ্যম মান যখন n বিজোড় সংখ্যা। আর যদি জোড় সংখ্যা হয় তাহলে এমটা হবে n/2 তম অবস্থানে অবস্থিত সংখ্যা মান, আর n/2+1 মানে n/2 অবস্থানের অবস্থিত মানটা এবং তার পরেরটা ওই যে n/2+1 তম অবস্থানে অবস্থিত সংখ্যা, মানে এটা আমরা 2 দিয়ে ভাগ করবো, এভারেজ করবো। এখানে কিন্তু 2 দিয়ে ভাগ করবো না, এখানে ডাইরেক্ট পেয়ে যাবো, এখানে দুইটা মান বের করবো। তারপর হচ্ছে যে বিচ্ছিন্ন শ্রেণী বিচ্ছিন্ন শ্রেণীবদ্ধ তথ্য সারির মধ্যমা। এই ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করা হয় যদি বিচ্ছিন্ন হয় জিনিসটা। বিচ্ছিন্ন শ্রেণীবদ্ধ বিচ্ছিন্ন তথ্য রাশি মানের ক্রমানুসারে সাজানো না থাকলে তাকে মানের ক্রমানুসারে সাজাতে হবে। তারপরে গণসংখ্যার পরবর্তী কলামে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যার কলাম থেকে এই জোড় n/2 জোড় গণসংখ্যার জন্য এবং n/2 তম মানের বিপরীতে এবং বিজোড় গণসংখ্যার জন্য n+1/2 তম মানের বিপরীতে চলকের যে মান থাকবে তাকেই নির্ণেয় মধ্যমা বলা হবে। জোড় সংখ্যার জন্য n/2 এটা কিন্তু এখানে না, কলাম থেকে জোড় সংখ্যার জন্য n/2 তম মানের বিপরীতে আমি এটা আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করব। সেই জোড়ের ক্ষেত্রে আমরা n/2 মানটা যেখানে থাকে যেই ক্রমযোজিত সংখ্যায় পড়ে সেটা, আর বিজোড়ের ক্ষেত্রে n+1/2 যেটাই থাকে। আচ্ছা, তারপরে আস্তে আস্তে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীবদ্ধ তথ্য সারির মাধ্যমে। এইটা একটা সূত্র আছে, সূত্রটা আমরা একটু দেখবো এবং এটা নিয়ে অঙ্ক আছে পরবর্তীতে। এক্ষেত্রে চলকের মানগুলির অজানা থাকায় অজীব রেখার মাধ্যমে মধ্যমা সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায়। লেখচিত্র অজীব রেখা হতে প্রাপ্ত মধ্যমার এই মানকে বীজগণিত সূত্রে প্রকাশ করা যায়। মধ্যমা এম হইলে এম সরি এম যদি হয় এম ইজ ইকুয়াল টু L1 প্লাস n/2 মাইনাস এফসি বাই এফএম ইন্টু সি। এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে L1 কি, এফসি কি, এফএম কি, সি কি, এন কি। এন মোট গণসংখ্যা আমরা জানি, সি হচ্ছে শ্রেণীব্যাপ্তি, এফএম হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, আর এফএম ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস, আর এফসি হচ্ছে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। আমরা এই জিনিসগুলো মাথায় রাখবো। আর এল হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্নসীমা, মধ্যমার যে শ্রেণীটা সেই শ্রেণীর নিম্নসীমা। আর মধ্যমা শ্রেণী এখানে যা কিছু লেখা আছে সমস্ত মধ্যমা শ্রেণী রিলেটেড। তো আমার মধ্যমা শ্রেণীটা বের করবো কিভাবে? মধ্যমা শ্রেণী হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার কলামে n/2 তম মানের অবস্থানের শ্রেণী। মানে ক্রমযোজিত গণসংখ্যার কলামে আমার n/2 তম মান যেটা থাকবে, যেই মানটা n/2 তম মান যেই বরাবর পড়বে, ওই ক্লাস ইন্টারভ্যালটা হচ্ছে ওই ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে মধ্যমা শ্রেণী। আমরা চলে যাচ্ছি তারপরের স্লাইডে। তারপরে স্লাইডে হচ্ছে প্রচুরক। প্রচুরক বলতে যে জিনিসটা আমরা বোঝাই একটু দেখি। প্রচুরক হচ্ছে কোন তথ্য সারি বা গণসংখ্যা নির্বাচনের যে মানটি তথ্য সারিতে সবচেয়ে বেশি বার পাওয়া যায়, অর্থাৎ যে তথ্য মানের গণসংখ্যা সবচেয়ে বেশি, সেই মানকে ও তথ্য সারির প্রচুরক বলে। এটা হচ্ছে আহ প্রচুরকের মূল ডেফিনেশন। কোন তথ্য সারিতে সাধারণত একটি প্রচুরক থাকবে, তবে কখনো কখনো দুই বা ততোধিক প্রচুরক থাকতেও পারে। প্রচুরককে সাধারণত এমও দ্বারা প্রকাশ করা হয়। এখন প্রচুরক যে একটাই থাকবে সেটা না, মোর দেন ওয়ান হইতে পারে, সেটার জন্য বিকল্প ফর্মুলা আছে, আমরা এই জিনিসটা দেখবো। তাহলে অশ্রেণীকৃত তথ্য সারির প্রচুরক, যেটা কোনো শ্রেণী থাকে না, এক্ষেত্রে তথ্য সারির মানগুলিকে পর্যবেক্ষণ করে যে তথ্য মানকে সবচেয়ে বেশি বার পাওয়া যায় তাকে ওই তথ্য সারির প্রচুরক বলে। আর যদি বিচ্ছিন্ন শ্রেণীবদ্ধ হয়, বিচ্ছিন্ন চলকের মানগুলিকে সংশ্লিষ্ট গণসংখ্যার মাধ্যমে যে চলকের সংশ্লিষ্ট গণসংখ্যা সবচেয়ে বেশি থাকে সেই চলকটিকে ওই তথ্য সারির প্রচুরক বলে। এখন কথা হচ্ছে যদি অবিচ্ছিন্ন তথ্য সারির প্রচুরক হয়, সেই ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা দেখবো আগের মতো। সেটা একটু দেখি যে এক্ষেত্রে চলকের মানগুলি অজানা থাকায় আয়তলেখের মাধ্যমে প্রচুরক সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায়। লেখচিত্র লেখচিত্র হতে প্রাপ্ত প্রচুরককে ওই মানের বীজগণিতীয় সূত্রে প্রকাশ করা যায়। প্রচুরক এমও হইলে এমও ইজ ইকুয়াল টু L1 প্লাস del1 প্লাস del2 ইন্টু সি।
ডেল দিয়া ডেল ডেল বা ডেল্টা বলে এখানে L1 প্লাস উপরে হচ্ছে ডেল 1 নিচে হচ্ছে ডেল 1 প্লাস ডেল 2 ইনটু সি। আমাকে জানতে হবে L1 কি, সি কি, এবং ডেল 1 ডেল 2 টা কি। L1 হচ্ছে প্রচুরক শ্রেণী নিম্ন সীমা, ডেল 1 হচ্ছে প্রচুরক শ্রেণী এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, আর ডেল 2 হচ্ছে প্রচুরক শ্রেণী এবং তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। আমরা একটা জিনিস মাথায় রাখলাম যে প্রচুরক শ্রেণী যেটা সেটার গণসংখ্যা সবচেয়ে বেশি হবে। ডেল 1 হবে প্রচুরক শ্রেণীর থেকে তার আগের শ্রেণীর বিয়োগফল, ডেল 2 হবে প্রচুরক শ্রেণী থেকে তার পরের শ্রেণীর বিয়োগফল, আর সি হচ্ছে প্রচুরক শ্রেণীর শ্রেণী ব্যবধান। তো এখানে প্রচুরক শ্রেণীটা কোথেকে পাবো আমরা? এটা মাথায় রাখবো যে প্রচুরক শ্রেণী হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যার অবস্থানের শ্রেণী, যেই শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা আছে। এখানে উল্লেখ্য যে একাধিক প্রচুরক বা প্রচুরক শ্রেণী কোনো তথ্য সারিতে অবস্থিত হলে যদি এরকম কন্ডিশন আসে যে মোর দেন ওয়ান প্রচুরক হয়ে গেছে, তখন কিন্তু প্রচুরকের নির্ণয়ের সূত্র হচ্ছে 3 মধ্যমা মাইনাস 2 গড়। এই সূত্রের সাহায্যে প্রচুরক নির্ণয় করা যায়। আমরা এটা মনে রাখার জন্য, এটা আবার ওই সূত্র ওই কারণে সূত্র না, এটা আমরা মাথায় রাখবো। প্রচুরকটা নির্ণয় করব গড় এবং মধ্যমা ব্যবহার করে, গাণিতিক গড় এবং মধ্যমা ব্যবহার করে। এখানে মাথায় রাখবো যে এটা বোঝার জন্য বলতেছে, মনে রাখার জন্য, যে গড় লিখতে আমার দুইটা মানে অক্ষর লাগে, এইটার সামনে 2 দিয়ে গুণ দিব। মধ্যমা লিখতে আমার 3টা অক্ষর লাগে, 3 দিয়ে গুণ দিব। আমি এই কারণে কিন্তু 3 মধ্যমা মাইনাস 2 গড় হয় নাই। এটা মানে প্রচুরকটা মনে রাখার জন্য বলতেছি, এটা ক্রাইসিস পড়লে এটা মনে থাকে না, তো মনে রাখার জন্য একটা জাস্ট এই যেটা চোখে পড়ে যে মধ্যমা লিখতে 3টা লেটার লাগে, 3 দিয়ে গুণ, গড় লিখতে 3টা লেটার লাগে, 2 দিয়ে গুণ, এবং বিয়োগফল 3 মধ্যমা মাইনাস 2 গড়। এই সূত্রের সাহায্যে প্রচুরক নির্ণয় করে। এটা কিন্তু একটা প্রুফ আছে, এটা এমনিতেই হয় নাই। 3 লেখার 3টা অক্ষরের কারণে 3, 2টা অক্ষরের কারণে 2 হয়, এটা প্রুফ। আমি আমার মনে রাখার জন্য এই জিনিসটা বললাম, এটা প্রচুরক। তাহলে আমরা এখান পর্যন্ত শেষ করলাম। আচ্ছা, নেক্সটে আছে হচ্ছে এই বিভিন্ন তথ্যমালার সুবিধা অসুবিধা গুলা। আচ্ছা, আমার মনে হয় আমি এখানে এটা ক্লোজ করে দিই, ওটার জন্য আরেকটা লেকচার ইউজ করি, আমাদের বুঝতে সুবিধা হয়। নেক্সট ক্লাসে আমরা কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপগুলির সুবিধা ও অসুবিধা এটা আলোচনা করবো। আমি একটু রিভিউ, একটু পিছন দিকে যাচ্ছি শুরুর থেকে, যে আমরা প্রথমে এই চ্যাপ্টারে যেটা দেখলাম সেটা হচ্ছে আমার এই কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এটা এক জিনিস। কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে দুইটা অ্যাঙ্গেলে কথা বলবো। এই গণসংখ্যার ঘনত্ব বেশি, তথ্যগুলা কেন্দ্রের দিকে ঝুঁকানো থাকে মনে হয়, এই জন্য কেন্দ্রীয় প্রবণতা বলে। আরেকটা হচ্ছে এক সেট তথ্যকে উপস্থাপন করতে কেন্দ্রীয় মানটাকেই ব্যবহার করা হয়। এই কেন্দ্রীয় মান ব্যবহার করার প্রবণতা, এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। দুইটা পয়েন্ট মাথায় রাখবো। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, যেইভাবে আমরা কেন্দ্রীয় প্রবণতা মানে মেজার করা হয়, এটার বলা হয় পরিমাপ। 5টা উইংস আছে আমার: গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা, প্রচুরক। তো এখানে যে জিনিসগুলো আমরা আলোচনা করলাম, যে গাণিতিক গড়ের ক্ষেত্রে দেখবো, একটা জিনিস মাথায় রাখবো যে গাণিতিক গড়, জ্যামিতিক গড় এবং তরঙ্গ গড়, এই 3 ক্ষেত্রে সমস্ত তথ্যগুলো ব্যবহার করতে হয়। এই পয়েন্টগুলো মাথায় রাখবো, সুবিধা অসুবিধার ক্ষেত্রে খুব কাজে লাগবে। গাণিতিক গড়, জ্যামিতিক গড় এবং তরঙ্গ গড়, এই 3 গড় গড় লেখা যেগুলো, এগুলোর ক্ষেত্রে সমস্ত তথ্যগুলো আমার প্রয়োজন হয়, এটাকে বিভিন্ন ভাবে আমরা ব্যবহার করি। কিন্তু মধ্যমা প্রচুরকের ক্ষেত্রে সমস্ত তথ্যগুলা না জানলেও চলে, আমরা দেখবো এই জিনিসটা। তো গাণিতিক গড়ের এক্সপ্লেনেশন হচ্ছে তথ্যগুলাকে যোগ করে সংখ্যা দিয়ে ভাগ করি, যেভাবেই হোক, শ্রেণীবদ্ধ হইলে একরকম, অশ্রেণীবদ্ধ হইলে একরকম, তথ্যগুলাকে সমষ্টিকে সংখ্যা দিয়ে ভাগ দিব। এটা হচ্ছে গাণিতিক গড়। জ্যামিতিক গড়ের ক্ষেত্রে সমস্ত তথ্যগুলা দরকার, তথ্যগুলাকে গুণ করব, গুণ করার পরে তততম মূল করব, তততম মূল করব, তততম মূল, এই যে পয়েন্টটা, তত গুণ করব, তততম মূল। যোগ করলে টোটাল সংখ্যা দিয়ে ভাগ, আর গুণ করলে ওইটার তততম মূল বের করব। এই হচ্ছে জিওমেট্রিক মিন। এটা শ্রেণীর ক্ষেত্রে, অশ্রেণীর ক্ষেত্রে, অবিচ্ছিন্নের ক্ষেত্রে পুরোটাই দেখানো হলে আসলে তরঙ্গ গড়। এখানে একটা গুরুত্ব প্রদত্ত গড় আছে, একই জিনিস, এটা ওয়েট হিসাব করা হয়, কোনটার ওয়েট বেশি। এখানে একটা 1/n হবে, এখানে প্রিন্টিং এর অথবা সামহাও এটা একটা মিস্টেক হয়েছে, আমরা এটা মাথায় রাখবো। আচ্ছা, তারপরে যেটা আসতেছে সামারিতে, সেটা হচ্ছে তরঙ্গ গড়। তরঙ্গ গড় হচ্ছে তথ্য সারির মানগুলির উল্টা মানের গাণিতিক গড়ের উল্টা মান। উল্টা মান কিভাবে করতেছি? এক্স ছিল, এটাকে 1/x1 করছি, x1 ছিল, x2 ছিল, 1/x2। তথ্য সারির মানগুলোকে উল্টায় দিছি, উল্টায় দেওয়ার পরে গাণিতিক গড় যেভাবে করে এটা যোগ করার পরে n দিয়ে ভাগ দিব, এটা গাণিতিক গড়। কিন্তু ফাইনালি এই পুরা এই যে টেকনোলজিটাকে আবার উল্টায় দিব, যে তথ্য সারির এই নিচের অংশটাকে উল্টা মানের গাণিতিক গড়। এখানে ছিল তথ্য সারির উল্টা মানের গাণিতিক গড়ের উল্টা মান, আমরা তথ্য মানগুলোকে উল্টাবো, এই উল্টাইলাম, তারপরে গাণিতিক গড় নির্ণয় করলাম, করার পরে এই পুরো সেট আপটাকে আবার উল্টাই দিলাম। তো এটা কি বলা হয়? তরঙ্গ গড়। এই ক্ষেত্রেও আমাদের তিনটা আর সবগুলা ভ্যালু আমার প্রয়োজন পড়ে। তো এটা বিচ্ছিন্নর ক্ষেত্রে, অবিচ্ছিন্নর ক্ষেত্রে এবং অশ্রেণীকৃতর ক্ষেত্রে, গুরুত্বের ক্ষেত্রে এই জিনিসটা দেখানো হবে 3 ক্ষেত্রে। তারপরে মধ্যমা, মধ্যমা আমরা দেখাইলাম যে যেটা এক সেট তথ্যকে সাজানোর পর মাঝখানের মানটা জোর হইলে কিরকম, বিজোড় হইলে কিরকম। আর বিচ্ছিন্ন শ্রেণীবদ্ধর ক্ষেত্রে আবার যদি এইটা
ওই অবিচ্ছিন্ন হয়, আমরা এই ফর্মুলা আছে এটা L1 n/2 - n মধ্যমা শ্রেণীটা লাগবে, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখবো। n কি, c কি, f c কি, fm কি। fm হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, fc হচ্ছে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। এটা যে fc মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, বাট এটা মধ্যমা শ্রেণীর না, এটার আগেরটা, এটা মাথায় রাখবো। তারপরে আস্তে আস্তে হচ্ছে প্রচুরক। প্রচুরক হচ্ছে যেই মানটা বেশিবার থাকে সেটাকে আমরা প্রচুরক বলি। এটা শ্রেণীকেতর ক্ষেত্রে কি হবে, অশ্রেণীকেতর ক্ষেত্রে কি হবে, এই বিষয়টা এখানে আছে। এবং যে অবিচ্ছিন্নর ক্ষেত্রে কিভাবে হয়, del1 প্লাস del2 ইন্টু সি। তাহলে এইখানে লাগে L1 কি, del1 কি, del2 কি, আর সি কি। তাহলে L1 হচ্ছে প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণীটা কিভাবে বের করবো, শ্রেণীটা আমার গুরুত্বপূর্ণ। যে শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা অবস্থানের শ্রেণী, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। আমাকে দুইটা জিনিস খুব লাগে, সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী বের করতে এবং মধ্যমা শ্রেণী বের করতে। আমার যখন এই 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 সূত্রটা যখন করব, মানে দেখাই, মধ্যমা। মধ্যমার ক্ষেত্রে আমরা যদি শ্রেণীকৃত তথ্য থাকে, তার মাথায় রাখবো শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে আমার এই যে সূত্রটা, এবং মধ্যমা শ্রেণীটা আমার বের করতে হবে। মধ্যমা শ্রেণীটা বের করার হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার কলামের n/2 তম মানের অবস্থানের শ্রেণী। আমরা এই জিনিসটা একটু মাথায় রাখবো। তাহলে আজকের মতো এটা এখানে শেষ করি, নেক্সটে আমরা পরবর্তী টপিকসে যাব।